2011 সালের সেন্সাস অনুযায়ী রাজ্যে রিয়াং উপজাতির মোট জনসংখ্যা প্রায় 1,88,080 জন। রিয়াং উপজাতি, যাদের ব্রু বলেও ডাকা হয়, ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম উপজাতি সম্প্রদায়। রিয়াং বা ব্রু গোষ্ঠী রাজ্যে বসবাসকারী একমাত্র বিশেষভাবে দুর্বল উপজাতীয় গোষ্ঠী। যদিও ত্রিপুরা ছাড়াও মিজোরাম এবং আসামেও রিয়াংরা বসবাস করে। তাদের নিজস্ব ভাষা কাওব্রু নামে পরিচিত। ত্রিপুরায় বাংলা এবং ককবরক সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হলেও বহু উপজাতীয় গোষ্ঠীর নিজস্ব ভাষা রয়েছে। রিয়াংদের ভাষা কাওব্রু, আর অনেকেই মনে করেন এই কাওব্রু ভাষা আজ প্রায় অবলুপ্তির পথে। তাই বিশেষভাবে দুর্বল উপজাতীয় গোষ্ঠী রিয়াংদের মৌখিক ভাষা কাওব্রুকে সরকারিভাবে পৃথক সংখ্যালঘু ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি অনেক পুরনো। তাছাড়া যেই হজাগিরি নৃত্যের মাধ্যমে গোটা বিশ্ব দরবারে ত্রিপুরার ঐতিহ্য তুলে ধরা হয় বারবার, সেই হজাগিরি দিবসের দিন রাজ্য সরকারের ছুটি ঘোষণার দাবিও করা হয় রিয়াং উপজাতি গোষ্ঠীর পক্ষ থেকে। এদিকে রাজ্য সরকার সমস্ত ভাষার বিকাশ এবং তাদের বিলুপ্তি রোধে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ। আর তার জন্যই 14 মার্চ 2022 সালে কাওব্রু ভাষা নিয়ে এক্সপার্ট কমিটি গঠন করে ত্রিপুরা সরকার। সেই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় 17 মে 2022। তারপর 30 সেপ্টেম্বর 2023 নতুন এক্সপার্ট কমিটি গঠন করা হয়। সেই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় 15 ডিসেম্বর 2023 সালে। আশ্চর্যজনকভাবে কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয় প্রায় 1 বছর, অর্থাৎ 3রা অক্টোবর 2024-এ। তাই প্রশ্ন, রিয়াংদের ভাষাকে সরকারিভাবে সংখ্যালঘু ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রয়োজন কি? স্বীকৃতি দিলে এই উপজাতি গোষ্ঠীর কি লাভ হবে? কাওব্রু ভাষাকে স্বীকৃতি দেবার প্রক্রিয়া কতটা এগিয়েছে? এক্সপার্ট কমিটির বিভিন্ন সভাগুলোতে কি কি আলোচনা হয়েছে এবং কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? রিয়াংদের এমন নানান বিষয় নিয়ে আলোচনা করতেই আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। দর্শক বন্ধুরা, কাওব্রু ভাষাকে কি সংখ্যালঘু ভাষার স্বীকৃতি দেওয়া উচিত কিনা আপনি কি মনে করেন তা অবশ্য আপনারা আজ কমেন্ট করে আমাদের জানাতে পারেন। বিভিন্ন ফেসবুক কিংবা ইউটিউবে আমাদের লিংকের নিচে যে কমেন্ট বক্স রয়েছে সেখানে অবশ্যই আপনারা জানাতে পারেন। আর রিয়াংদের ভাষাগত ঐতিহ্য সংরক্ষণ এবং প্রচারের জন্য কি উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আর কি করা প্রয়োজন, এই বিষয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট কাওব্রু লেখক পবিত্র কুমার রিয়াং এবং সমাজকর্মী সঞ্জিত কুমার রিয়াং। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। পবিত্রবাবু, প্রথমে আপনার কাছে আসি। কাওব্রু ভাষাকে সংখ্যালঘু ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া কেন প্রয়োজন বলে আপনারা মনে করেন? প্রত্যেক জনগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা আছে। তো প্রত্যেক জনগোষ্ঠীর সেই মাতৃভাষাকে তাদের একটা ট্রেজার এবং হেরিটেজ হিসাবে সবাই গ্রহণ করে। তার ফলে জনগোষ্ঠীর পরিচিতি, সংস্কৃতি ইত্যাদি রক্ষার্থে মাতৃভাষা যদি স্বীকৃতি না দেওয়া হয় তাহলে সেই পরিচিতি শেষ হয়ে যাবে। আচ্ছা, অনেকেই বলে যে এই কাওব্রু ভাষা প্রায় বিলুপ্তির পথে, এটা কতটা সত্যি? কাওব্রু ভাষা বিলুপ্তির পথে যদি এটাকে সংরক্ষণ করা না হয় তাহলে এটা একদিন বিলুপ্তি হয়ে যাবে। কারণ পৃথিবীতে অনেক ভাষা আছে যেগুলি বিলুপ্তি হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তাহলে বড় ভাষা যেখানে লিখিত কোনো কিছু নেই, স্বীকৃতি নেই, সেটা বিলুপ্ত হতে আর দেরি হবে না। কারণ মেজরিটি ল্যাঙ্গুয়েজ, মেজর ল্যাঙ্গুয়েজ যেগুলো সেগুলোর সাথে মিশে যাবে, অ্যাসিমিলেশন হয়ে যাবে। যেমন ককবরক, যেমন বাংলা, কাওব্রু ভাষাতেও বাংলা ভাষার অনেকগুলি অক্ষর, মানে অনেকগুলি শব্দ চলে গেছে। আচ্ছা, আমরা এখন পিওর কাওব্রু বলতে ঠিক পারি না, কারণ
বাংলা ভাষা, বাংলা শব্দ মিশে গেছে। আমি আসবো কাউব্রু ভাষার ইতিহাস সম্পর্কে আপনার কাছে জানবো, কিন্তু সঞ্জিত বাবু রয়েছেন। সঞ্জিত বাবু, এই বিষয়ে আপনার কি মনে হয়, কেন প্রয়োজন, এবং বিশেষ করে রিয়াংরা এই স্বীকৃতি দিলে রিয়াংরা কি কি ভাবে লাভবান হবে বলে মনে করেন? নমস্কার নিউজ বেঙ্গাদের সমস্ত দর্শক এবং আমাদের ত্রিপুরা রাজ্যের শুধু ব্যক্তিত্ব এবং বিদ্বানদের, যে আজকে আমরা এই স্টুডিওতে আছি নিউজ বেঙ্গাদের। তো প্রথমে বলি যে আমরা ভাষার অধিকার কেন চাইছি। সেই জিনিসটা হচ্ছে ভাষার অধিকার আমরা পড়েছিলাম ছোটবেলায়, অনেক বিশ্বকবি বলেছিলেন মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। একদম। তো আমরা আমাদের অস্তিত্ব এবং আমাদের সংস্কৃতি বাঁচিয়ে রাখতে আমাদের ভাষা দরকার। যে জায়গাতে সংস্কৃতি বাঁচিয়ে রাখতে হলে ভাষার দরকার, আর সংস্কৃতি ভাষা ছাড়া সংস্কৃতি হয় না, কোন একটা নির্দিষ্ট মনে রাখে। তো আমাদের বিশেষ করে আমরা এখন আপনি বলেছেন যে আমাদের এখানে মানে অবলুপ্তির পথে, সেটাকে বাঁচিয়ে রাখতে হলে তো আমাদের ভাষা অধিকার চাইতে হবে। ঠিক, খুব সুন্দর একটা কথা আপনি বলেছেন। নিজ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে নিজ ভাষাকে বাঁচিয়ে রাখা খুব গুরুত্বপূর্ণ, এবং সেটাই প্রয়োজন এই মুহূর্তে। দর্শক বন্ধুরা, তার জন্য আবারও সেই প্রশ্ন আপনাদের কাছে আছে যারা অনুষ্ঠান দেখছেন, যে কাউব্রু ভাষাকে কি সংখ্যালঘু ভাষার স্বীকৃতি দেওয়া উচিত কিনা, আপনি কি মনে করেন, তা অবশ্যই আমাদের আজ জানাতে পারেন কমেন্ট করে। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। আমরা একটু কাউব্রু ভাষা সম্পর্কে জানার বা বোঝার চেষ্টা করি। রিয়াং কমিউনিটি বা রিয়াং যে উপজাতীয় গোষ্ঠী রয়েছে, আমরা সবাই জানি, বা তাদেরকে ব্রুও বলা হয়। কেন রিয়াং বলা হয়, কেন ব্রু বলা হয়, সেটাও জানার চেষ্টা করব। পাশাপাশি এই যে ভাষা, কাউব্রু ভাষা, তার উৎপত্তি কোথায়, কিভাবে এলো এই ভাষা, কবে থেকে রিয়াংরা এই ভাষা ব্যবহার করা শুরু করলো, এবং জন্মলগ্ন থেকেই কিনা, এবং সেটা কবে, এবং আমাদের রাজ্যে যারা এই মুহূর্তে রিয়াং কমিউনিটি যারা রয়েছেন বা ব্রুরা রয়েছেন, এই ভাষা ওনারা কি ব্যবহার করেন কিনা দৈনন্দিন জীবনে, শুধু লিখিত কোনোভাবে ওনারা কি রেখেছেন এই ভাষা, এবং এই ভাষা কোন হরফে লেখা হয়, অনেক কিছু প্রশ্ন আছে। পবিত্রবাবু, এই ভাষার উৎপত্তি কোথায়? আর প্রথমেই মানে রিয়াং এবং ব্রু একই, মানে দুটো শব্দ একই জাতিগোষ্ঠীকে বোঝানো হচ্ছে, এটা আলাদা কিভাবে নাম পড়লো? ব্রু যারা রিয়াং আর কি, ব্রু নিজেরা কোনোদিন রিয়াং বলে না। আচ্ছা, রিয়াংকে আমরা বলি ব্রু। আচ্ছা, ব্রু আমাদের ভাষায় আমরা ব্রু বলে স্বীকৃতি দিই, কিন্তু অন্য জনগোষ্ঠী ওরা কিন্তু রিয়াং বলে। সেজন্য বেশ বছর আগেও ত্রিপুরাতে রিয়াং রিয়াং বলা হয়, ব্রু বেশি চলে না, ব্রু শব্দ। কিন্তু অ্যাকচুয়ালি আমরা রিয়াংদেরকে ব্রু বলি না, আমরা নিজস্ব, মানে আপনারা নিজেরা যখন নিজের কমিউনিটির কোনো কিছু বলতে যাচ্ছেন, মানে ধরুন আমি যদি বাঙালি বলি তাহলে আমি বাঙালিই বলবো, কিন্তু আপনারা নিজেরা যখন বলেন তখন আপনারা ব্রু বলছেন, কিন্তু আমরা যখন বলছি বা অন্যরা যখন বলছে তখন রিয়াং বলছে, আপনারাও নিজেদের রিয়াং বলেই তখন পরিচয় দিচ্ছেন। তো ওকে, চলুন, সেটা একটা খুব সুন্দর একটা পরিবেশ এখানে। কিন্তু আর এই যে রাজ্যের সকল অংশের রিয়াংরা বা ব্রুরা কি এই মুহূর্তে কাউব্রু ভাষা ব্যবহার করেন কিনা, এবং কাউব্রু ভাষার উৎপত্তিটা ঠিক কোথায়? কাউব্রু ভাষার উৎপত্তি ঠিক কোন জায়গায় সেটা তো ওরাল নারেশনের উপর ডিপেন্ড করতে হয়। আচ্ছা, তো সেগুলো তো আমাদের হাতে নেই অ্যাকচুয়ালি। তবে মাইগ্রেশনের সময় থেকে বোধহয় ওরা এই ভাষা, কাউব্রু ভাষা ব্যবহার করে আসছে। আচ্ছা, কারণ দেখা গেছে ব্রিটিশ আমলেও যখন চট্টগ্রামে রিয়াংরা ছিল, তখন ব্রিটিশের অফিসাররা, লেখকরা, উইন্টার সাহেব, লিওন সাহেব, ওনারা যে রিয়াংদের কথা উল্লেখ করেছেন, তখনও রিয়াং ভাষা ওরা বলে। আচ্ছা, ত্রিপুরী নয়। আচ্ছা, রিয়াং ভাষা হচ্ছে ডিস্টিংটিভ ল্যাঙ্গুয়েজ, এবং সেটা একদম আমরা মনে করি এটা অরিজিনাল। আমাদের অ্যাকসেন্ট থেকে মডুলেশন, তারপরে
ইন্টোনেশন সব কিছু মিলে আচ্ছা আমাদের কোনো ইয়ে নেই, মানে এটা রিজিট। আচ্ছা, এই যে কাব্রু ভাষা আপনারা তো বলছেন আপনি মৌখিক ভাষা, তাহলে মুখে ব্যবহার, মানে আমি যেটা জানতে চাইছিলাম যে ধরুন যেটা বলা হয় যে ত্রিপুরা রাজ্যের তো বাংলাদেশ থেকে ওই যে মাইগ্রেশনের কথা আপনি বললেন, বাংলাদেশ থেকে যারা মাইগ্রেট হয়ে এসছে ওই প্রান্ত থেকে, তাহলে ওরা সাউথে এবং গোমতী ডিস্ট্রিক্টে অনেক রিয়াংদের বিভিন্ন জায়গায় বসবাস রয়েছে, এবং এদিক থেকে মিজোরাম থেকে বা আসাম থেকে যারা এসছে এদিক থেকে নর্থে এবং ঊনকোটি জেলায় তাদের একটা বিরাট অংশ রয়েছে। তো এখন ইভেন কি খোয়াই এবং ধলাই ডিস্ট্রিক্টও রিয়াংদের অনেক বেল্ট রয়েছে, কমিউনিটি বেল্ট রয়েছে, খোয়াইতে আছে, খোয়াইতে আছে। এখন তুলাসীখোয়া একটা জায়গা আছে, আচ্ছা। সেখানে আমাদের এখানে বেশ 30-40 পরিবার আছে। তুলাসীখোয়া, তুলাসী খোয়াই তুলাসীখোয়া। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নর্থ বলুন, ঊনকোটি বলুন, খোয়াই ধলাই বলুন, কিংবা গোমতী বা দক্ষিণ ত্রিপুরায় বলুন, সব জায়গায় যেখানেই বা রিয়াংরা বা ব্রুরা আছে, ইভেন কি যে ব্রুরা মিজোরাম থেকেও এসেছিল, তারা সবাই কি এই কাব্রু ভাষা ব্যবহার করছে নিজেদের মধ্যে? যেমনটা আপনারা বলছেন যে নিজেদের মধ্যে নিজেরা আপনারা, হ্যাঁ কমন। আচ্ছা, আসাম, মিজোরাম, মণিপুরেও আছে জিরিবাম, জিরিগাত। জিরিবাম, হ্যাঁ, জিরিগাত একটা নদী আছে, জিরিগাতের পরে জিরিবাম। আচ্ছা, ওই জায়গাতে আমাদের রিয়াংরা প্রায় মণিপুরে 15-20 হাজারের মতো আছে। আচ্ছা, 15-20 হাজার রিয়াং পরিবার মানে ইয়ে আছে, মানুষ আছে, মানে জনগণ আছে। ওকে, তাহলে এখানে মণিপুরে আছে, মানে নর্থ ইস্টে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে মোটামুটি, নর্থ ইস্টে প্রায় জায়গাতেই রিয়াং আছে, তো নর্থ ইস্টে প্রায় জায়গাতেই আছে। খ্রিস্টপূর্ব থেকে যখন চায়না থেকে এসছে মাইগ্রেটেড হয়ে, তারপরে কি বলে মায়ানমার, এরপরে আসামের কিছু, অরুণাচল, আগে তো নেপাল ছিল না, ওইসব জায়গাতে গিয়ে তারপরে এই আসামের ওই কাঁথা খাল, জুড়ি নদী, এইসব কিনারেও তারা বসবাস করত। ওকে, বলা হয় যে রিয়াং যারা সম্প্রদায়, রিয়াং উপজাতীয় গোষ্ঠী যারা জুম কাল্টিভেশনের উপর, মানে ইতিহাস বলছে যে জুম কাল্টিভেশনের উপর নির্ভরশীল ছিল, তার জন্য নদীর পাড়ে তাদের বসবাস ছিল বেশি। জুম কাল্টিভেশনের উপর নির্ভরশীল, পুরোপুরি কাল্টিভেশন করতাম। আচ্ছা, মানে সমতল কাল্টিভেশন, নদীর পাশাপাশি বেশি থাকে আমরা। আচ্ছা, ওকে, তার জন্য সেখানেই বিভিন্ন জায়গায় মাইগ্রেটও হয়েছে, এই কাল্টিভেশনের জন্য হয়তো মাইগ্রেট হয়েছে, পৃথিবীর নিয়ম, সব জাতিরই মাইগ্রেট হয়। ঠিক। ওকে, এখন আমরা যেটা জানবো যে এই যে সঞ্জিত বাবু, এই যে দাবিটা কাব্রু ভাষাকে রাজ্যের সংখ্যালঘু ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া, রাজ্যে কয়েকটা সংখ্যালঘু ভাষা অবশ্যই রয়েছে, সেখানে রিয়াং ইনক্লুড হয়নি, এই দাবিটা কবে থেকে শুরু হয়? এই দাবির ইতিহাস কি আছে এবং আপনারা কিভাবে প্রথম দাবি পেশ করেছিলেন? দাবি করেছিলাম বিভিন্ন সংগঠনের মাধ্যমে, দাবি করা হয়েছিল। 2000 সনের পরে অনেক দাবি উঠেছিল, কিছু বিক্ষিপ্তভাবেও উঠেছিল। এরপরে আমরা 2014 নভেম্বর থেকে আমরা ব্রু সাহিত্য একাডেমি নামে একটা সংগঠন করেছি, যেখানে আমাদের অনেক লেখক, অনেক কবি আছে, এখানে অনেক বুদ্ধিজীবী আছে, ওদের সবাইকে আমরা নিয়ে একটা সংগঠন করেছি। সেই সংগঠনের মাধ্যমে আমরা সাংগঠনিকভাবে আমরা দাবি শুরু করেছি। আচ্ছা, মানে এই সংগঠনের মূল কাজ কি? আপনারা ব্রু সাহিত্য একাডেমি তো সাংস্কৃতিক কোনো কাজকর্ম, লিটারেচারই আমরা চর্চা করি সেখানে। লিটারেচার চর্চা করলে ভাষা তো চর্চা না, তো সেখানে আমরা চর্চা করতে করতে আমরা অনেক, আমাদের বইও বেরিয়েছে এবং আমাদের এই ডিকশনারিও আছে। আচ্ছা, আমাদের গ্রামারও আছে। ডিকশনারি বলতে মানে কাব্রু থেকে অন্য ভাষার? আচ্ছা, ডিকশনারি এইসব আমরা অনেক মানে কালেকশন করেছি, কিছু নিজস্ব আমরা প্রিন্ট করেছি। এরপর থেকে আমরা এখানে ছোট্ট করে জানার আছে, ডিকশনারি আছে বললেন এবং আপনারা সাহিত্য চর্চা করছেন, কাব্রু ভাষা কোন হরফে লেখা হয়? স্ক্রিপ্টটা কিসে? আমরা রোমান স্ক্রিপ্টে লিখছি। রোমানে লিখছি? রোমান স্ক্রিপ্টে সব বইগুলো শুরু থেকে কি রোমান? হ্যাঁ, শুরু থেকে আমরা রোমান স্ক্রিপ্টে লেখা হচ্ছে। আচ্ছা, ওকে, আর রোমান স্ক্রিপ্টে লেখা হচ্ছে। কাব্রু বাইবেল আছে। আচ্ছা, কাব্রু বাইবেল আছে, গীতা আছে। গীতা এখন প্রিন্ট হয়নি, কিন্তু প্রিন্ট হওয়ার পথে। ওকে, মানে আমরা তাহলে কি
না, আমি যেটা জানতে চাইছিলাম ইতিহাসে রাজামলে, মানে আমাদের ভারত স্বাধীন হওয়ার আগে, তখন কি কাউব্রু ভাষার অস্তিত্ব ছিল? এবং যদি নিশ্চিতভাবে ছিল, ছিল নিশ্চিতভাবে মানে ছিল। লিখিতভাবে, সেটা মৌখিক লিখিতভাবে নিশ্চয় ছিল। হয়তো ছিল না, কিন্তু কথা বলা হুম। এই মৌখিকভাবে ছিল, ছিল। মানে লিখিতভাবে তখন হয়তো ছিল ছিল, না। ছিল। তখন কোনো হ্যাঁ, ছিল। প্রমাণ কি একটা- কিছু আছে যে রাজামল থেকে? নিশ্চিতভাবে আছে। আমি আচ্ছা। একটু বলি ঘটনাটা, আমি একটু বলি। আমাদের ত্রিপুরা রাজ্যের রাজধানীর নাম কি ছিল পূর্বে? আগে প্রথম তো উদয়পুরের ছিল, ওখানে অনেকে বলতো রাঙ্গামাটি। রাঙ্গামাটি। রাঙ্গামাটি ছিল, কিন্তু বলা হয়নি শুধু পুরাপুরি করে। আচ্ছা রাঙ্গামাটি বা রিয়াং দেশ ছিল, আচ্ছা যেটা রাজমালাতে আমরা এই কালীপ্রসন্ন সেন বিদ্যাভূষণ প্রণীত রাজমালাতে আমরা পাই। আচ্ছা আমিও এনেছি, এখনো নিচ্ছি, আমি এমনি বলিনি, আচ্ছা। আছে সেখানে মানে রাঙ্গামাটি রিয়াং দেশ। রাঙ্গামাটি বা রিয়াং দেশ লেখা আছে। আচ্ছা সেখানে পরিষ্কার লেখা আছে, ম্যাপ করা আছে, সুন্দর করে আছে, আছে ম্যাপ করা আছে, বই আচ্ছা। আছে আমাদের কাছে। হুম। তো নিশ্চিতভাবে রিয়াং দেশ যদিও হয়তো রাজা নিচে রিয়াং হবে, হুম হুম সেটা তো আমাদের মহারাজা প্রদ্যোতিশ্বরও বলেছেন, অনেক জায়গাতেই বলেছেন হুম। যে এখানের রাজা রানী সবই রিয়াং ছিল, আচ্ছা বলেছেন তো। ওকে, তাহলে ইন্টারেস্টিং পয়েন্ট এখানে। অবশ্যই। মানে এখানে রাজা বলছেন আপনারা, মানে আর সেই কারণে রাজা ছিল- আমরা সমস্ত রাজাদের, সমস্ত সেনাপতি, মানে এটা কি রিয়াং শুধু ছিল, রাঙ্গামাটি রিয়াং বলতে ছিল। সেই উদয়পুরের বা গোমতী হ্যাঁ, জেলার যে উদয়পুর রাঙ্গামাটি, আর ওই অমরপুরের- ওই জায়গাটার কথা রিয়াং বলছেন, নাকি মানে গোটা ত্রিপুরা রাজ্যে রিয়াং রাজা ছিল বলছেন? গোটা না, ত্রিপুরা অমরপুর ছিল। অমরপুরও ইনক্লুডেড। আচ্ছা। মানিক্য ডাইনাস্টি পুরা রিয়াংদের ছিল। মানিক্য ডাইনাস্টির আগে মানিক্য ডাইনাস্টির আগে তো ফা আসলো, পা ছিল। ফা তো রিয়াং ফা। ছিল, আচ্ছা ফার পরে মানিক্য হয়েছে, ফা আচ্ছা। থেকে মানিক্য হয়েছে, রত্নমানিক্য থেকে রত্নভা থেকে রত্নমানিক্য হয়েছে, আচ্ছা সেটা আমরা জানতাম। ওকে, তাহলে রিয়াং রিয়াং দেশ মানে এখানে আগে রিয়াং দেশ ছিল, তাহলে এটা রিয়াং কি দেশ ছিল। ত্রিপুরি কি করে হলো তাহলে? ত্রিপুরা হয়তো বিভিন্ন কারণে এখানে অনেক রাজা হয়েছে, হয়তো ত্রিপুরেশ্বরী মায়ের হুম মন্দিরের কারণে হয়তো পরবর্তীতে ত্রিপুরা রাজ্য হয়েছে, এভাবে হইতেই পারে। কিন্তু আমরা জানি রাজমালাতেও সেটাই লেখা আছে, ম্যাপে মানচিত্রে লেখা আছে সুন্দর করে, রাঙ্গামাটি রিয়াং দেশ লেখা আছে। রাঙ্গামাটি রিয়াং দেশ। সেই মানচিত্রে যেটা কথা আপনি বলছেন, মানচিত্র, সেই মানচিত্রে কি মানে বাংলাদেশের কোনো অঞ্চল ছিল নাকি? ছিল। বাংলাদেশের চট্টগ্রাম সহ কি সেই অঞ্চল ছিল? চট্টগ্রাম ছিল, ধোয়া পাথর ছিল হুম। সে জায়গাতে। এরপরে এই তয়ুং বলতে আমরা ব্রহ্মপুত্রকে বলি, আচ্ছা যেটা আপনারা ব্রহ্মপুত্র বলেন বাংলাতে, সেটা আমরা তয়ুং বলতাম। আচ্ছা আমরা নিজস্ব ভাষা তয়ুং, সেই পর্যন্ত আমাদের সীমা আছে। ওকে, তাহলে প্রথম থেকে আপনারা বলছেন যে রিয়াংদের উপস্থিতি প্রথম থেকেই ছিল এবং ছিল, রিয়াং ছিল, দেশ ছিল ছিল, বলে ছিল। এটা উল্লেখিত রয়েছে। ছিল। আপনি বলছেন রাজমালাতে ছিল। উল্লেখিত রয়েছে, রাজমালাতে শুধু না, অন্যান্য বইয়ে ছিল, অন্যান্য লিটারেচার রয়েছে, ঠিক। রাজমালা শুধু নয়, অন্যান্য লিটারেচারও রিয়াং দেশ বলে কিন্তু সেখানে উল্লেখিত রয়েছে। এবং পাশাপাশি তাহলে এই যে দাবি সম্প্রতিকালে বা এই আধুনিক কালে বা স্বাধীনতার পর যখন থেকে আপনারা আপনাদের এই ভাষার সংরক্ষণ করতে শুরু করলেন বা লিখিত আকারে তাকে রাখতে শুরু করলেন, সেই দাবি আপনারা যে এটাকে সরকারিভাবে আপাতত মাইনরিটি ল্যাঙ্গুয়েজ হিসেবে একটা স্বীকৃতি দেওয়ার দাবিটা, সেটা কবে থেকে শুরু হয়? কবে থেকে? আপনি বলছিলেন 2000 সালের পর থেকে। 2014 থেকে আমরা শুরু করি, সাংগঠনিকভাবে শুরু করেছেন। সাংগঠনিক বলতে 2014 থেকে শুরু হ্যাঁ, করেন। তারপর থেকে প্রক্রিয়াটা কি হয়, মানে আপনারা কি কি করেছেন তখন? প্রক্রিয়াটা আমরা সরকারিভাবে শুরু যখন করেছিলাম তৎকালীন সময় কি হয়েছিল? তৎকালীন সময়ে 2014 সময়ে আমরা শুরু করেছিলাম সাংগঠনিকভাবে। কিছু বই রচনা করেছিলাম, অনেক বই কালেকশন করেছিলাম, আমাদের হিস্ট্রি কোন কোন জায়গাতে আছে সেটা আমরা কালেকশন করেছিলাম ওকে, নিশ্চিতভাবে। তো এরপরে আমরা 2016-তে আমাদের এখানে প্রেস ক্লাব, আগরতলা প্রেস ক্লাব প্রেস করেছিলাম। হয়তো আপনারা তখন ছিলেন মনে হয়, প্রেস মিটে, হ্যাঁ, আমরা চিনতে মানে ওকে। তো আমরা ওই সময় দাবি করেছিলাম যে আমাদের কব্রু ভাষা খুবই প্রয়োজন, আমাদের অস্তিত্ব রক্ষার্থে আমাদের খুবই। 2016 সালে 2016-তে আমরা করেছিলাম। তখন কি সরকারের কাছে আপনারা কোনো ধরনের চিঠি পাঠিয়েছিলেন? আমরা গভর্নমেন্টের চিঠি মেমোরেন্ডাম দিয়েছিলাম আমরা, করেছেন তখন? আমরা এই 99 রাজ্যপাল তথাগত রায়ের সাথে, মাননীয় তথাগত রায়ের সাথে, তৎকালীন গভর্নর যিনি ছিলেন, হ্যাঁ তৎকালীন গভর্নর ছিলেন, ওনার সাথে দেখা করেছিলাম। এরপরে 2018 তখন তো বুথের জন্য কিছু আমরা পিছিয়ে গেছিলাম, বিভিন্ন কারণে আমরা দেখা করতে পারিনি মুখ্যমন্ত্রীর সাথে। 2018 পরে যখন
নতুন সরকার এলো, তখন আমরা জনতা দরবার নামে একটা পর্ব ছিল। পর্ব বলতে মুখ্যমন্ত্রী প্রতি মাসে বা প্রতি সপ্তাহের মধ্যে দেখা করতেন বিভিন্ন বিষয় নিয়ে। তখন আমরা গিয়েছিলাম সেক্রেটারিয়েটে, দেখা করেছি, বলেছিলাম মুখ্যমন্ত্রীকে, আমরা কাগজপত্র সবকিছু দিয়েছিলাম। মুখ্যমন্ত্রী মৌখিকভাবে মেনেও নিয়েছিল, হ্যাঁ আমি দেখবো আপনাদের বিষয়ে বলেছিল আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় বলেছিল। তো আমরা ওইভাবে শুরু করি। এরপরে সেন্ট্রালের আমাদের মাইনরিটি ইউনিয়ন মিনিস্টারের কাছে আমরা চিঠি পাঠিয়েছিলাম আমাদের ভাষা রক্ষার জন্য। উনি রেসপন্ড করেছিলেন, আমাদের কাছে কাগজ আছে, দিয়েছিলেন। কি বক্তব্য ছিল? বক্তব্য ছিল যে আপনাদের এই ভাষার বিষয়ে আমরা দেখছি, আমরা বিশেষভাবে দেখছি, এভাবে বলেছিলেন। এবং কাগজ পাঠিয়েছিলেন যে হোম অ্যাফেয়ার্সে পাঠিয়েছে এই কাজ। এরপরে ওই যে আপনি বললেন এই 2022 সালে এক্সপার্ট কমিটি গঠন করা হয়, রাজ্য গঠন হয়েছিল। এরপরে 1-1.5 মাস পরে গঠন হয়েছিল। ডক্টর অতুল দেববর্মাকে চেয়ারম্যান করে। তো তখন বিভিন্ন কারণে এই সাফল্য হয়নি। অতঃপর আমরা দেখলাম, এখন সেটাই জানার আছে যে আপনাদের কাছে সেই মাইনরিটিস কিছু আপনাদের জানা নিশ্চয়ই আছে। সেখানে যারা দেখছেন দর্শক বন্ধুরা, যে কি আলোচনা হয়েছিল 2022 সালের যে নতুন প্রথম যে কমিটিটা, এক্সপার্ট কমিটিটা গঠন করা। আমাদের কাছে কোনো রিপোর্ট নেই। এদের কাছে আমরা কোনো রিপোর্ট পাইনি, কোনো মাইনরস পাইনি, ডিপার্টমেন্ট থেকেও আমরা পাইনি। কিন্তু আমাদের যে 2023-এর মিটিং, 15 ডিসেম্বরের মিটিংয়ে, ফার্স্ট 2023 সালের আমাদের কাছে আছে। ওকে, সেটা তো মাইনরস আছে 2023 সালে। তো সেটা তো সেকেন্ড যে কমিটিটা গঠন করা হয়েছে। ওকে, এখন প্রথম কমিটিটা কেন ডিসলভ করা হয়েছিল সেটা কি কোন রকম মানে জানা আছে আপনাদের? আমাদের তেমন একটা জানা নেই, গভর্নমেন্টের ব্যাপার মনে হয়, আমাদের তেমন একটা জানা নেই। ফাইন, তাহলে সেকেন্ড কমিটি গঠন করা হলো একই কারণে নাকি এর সঙ্গে কোনো কিছু অ্যাডেড কোনো কারণ ছিল? যেন একই কারণ, ভাষা নিয়ে কাউব্রু ভাষার স্বীকৃতি, মাইনরিটি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সেকেন্ড এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে। ওকে, সেকেন্ড এক্সপার্ট কমিটি 15 ডিসেম্বর প্রথম সভা করে, 15 ডিসেম্বর 2023। ওকে, সেই কমিটির ডিসিশনে বা আলোচনায় কি কি এসছে সেই সভাতে? সেখানে মানে মূল পয়েন্টগুলো কি কি ছিল, কি কি নিয়ে আলোচনা করা হয়েছে? আপনি বলুন, আপনি বলুন, মানে যদি বলতে চান। রেজুলেশনটা আমি পড়ি, ইংলিশে পড়ি। ওকে। The committee members of the expert committee for Kaubru language have taken a unanimous decision that the Directorate of Kokborok and OML will initiate a formal proposal for recognizing Kaubru as a separate minority language in the state of Tripura. ওকে, সেই এক্সপার্ট কমিটির বর্তমান এক্সপার্ট কমিটির চেয়ারম্যান শ্রী প্রমোদ রিয়াং বিধায়ক, ওনার পৌরোহিত্যে এই মিটিং হয় এবং এই মিটিং এ আপনাদের এটা রেজলিউশন নেওয়া হয়েছে। এখানে একটা ভুল আছে। কাউব্রু ল্যাঙ্গুয়েজ, এটা কাউব্রু হবে, ল্যাঙ্গুয়েজ আর লাগবে না। ব্রু যদি হয় ব্রু ল্যাঙ্গুয়েজ হবে। ওকে, ব্রু ল্যাঙ্গুয়েজ ইংরেজিতে লিখলে ব্রু মিন্স ল্যাঙ্গুয়েজ, ব্রু ইটসেলফ মিন্স ল্যাঙ্গুয়েজ। কাউব্রু ইটসেলফ ল্যাঙ্গুয়েজ, ব্রু ল্যাঙ্গুয়েজ না, আমরা বলছি বাংলা ভাষা। তাহলে কাউব্রু আমি কি বলছি? কাউব্রুটাই তো ভাষা। কাউব্রুটাই তো ভাষা। আমাদের কথাতে কাউ মিন ভাষা আগে এসে যায়। আপনাদের আপনারা যখন বলবেন বা অন্য জাতিরা বলবেন তখন ব্রু ল্যাঙ্গুয়েজ হতে পারে, ব্রু ভাষা হতে পারে। কাউব্রু ইটসেলফ ইজ মানে ভাষা ব্রুদের, ভাষা ব্রুদের মানে ব্রুদের ভাষা ইটসেলফ। ওকে, ফাইন। তো এখানে ডিসিশনটা যেটা নেওয়া হয়েছিল যে উইল ইনিশিয়েট এ ফর্মাল প্রপোজাল ফর রেকগনাইজিং কাউব্রু অ্যাজ এ সেপারেট মাইনরিটি ল্যাঙ্গুয়েজ ইন দ্য স্টেট অফ ত্রিপুরা। 15 ডিসেম্বর 2023, প্রায় 1 বছর কেটে গেছে। 1 বছরে কি কি হয়েছে, কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে অ্যাজ পার দিস কমিটিজ রেজলিউশন? এটা তো অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টাল লেভেলে কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল সেটা আমাদের কাছে কোনো নেই। ওকে, কিন্তু আমরা তো
ওই লেখালেখি ইত্যাদিতে ব্যস্ত থাকে আর রিপ্রেজেন্টেশনে ব্যস্ত থাকে। সঞ্জিত বাবু, তাহলে একটা কমিটি গঠন করা হয় একটা উপজাতীয় গোষ্ঠীর একটা ভাষাকে সংরক্ষণ করার জন্য বা সেই ভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্য, সেই ভাষাটা যেন কোনোভাবে অবলুপ্তি না হয় তার জন্য। এবং এখানে অবশ্যই বলতে হয় যে যার কথা আমরা বলছি, যেই জনগোষ্ঠীর কথা বলছি, বিশেষভাবে মানে তাদেরকে যে দুর্বল উপজাতীয় গোষ্ঠী, রিয়াং একমাত্র আমাদের রাজ্যের একমাত্র বিশেষভাবে দুর্বল উপজাতীয় গোষ্ঠী। সেই উপজাতীয় গোষ্ঠীর ভাষাকে সংরক্ষণের জন্য একটা মিটিং করা হয়, রেজলিউশন নেওয়া হয়, 1 বছর কোনো কিছু হয় না। আমরা সেটা ঠিকভাবে বলতে পারবো না, তবে মাঝের মধ্যে দিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে ফ্লাট হয়ে গেছে বিভিন্ন কারণে। অফিসের ব্যস্ত থাকে, মিনিস্টারের ব্যস্ত থাকে, এমএলএর ব্যস্ত থাকে, মাঝে নির্বাচনও ছিল। হ্যাঁ, নির্বাচন মাঝে ছিল, নিশ্চিতভাবে হয়তো ওই কারণে কিছু পিছিয়ে গেছে, কিন্তু এটা তো কারো দোষের না। ওকে, হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ তো হইতেই পারে। না, প্রাকৃতিক দুর্যোগ হতেই পারে, কিন্তু ঘটনা হচ্ছে যে একটা সেখানে রেজলিউশন নেওয়া হয়েছিল যে ইনিশিয়েটিভ নেওয়া হবে প্রপোজাল দেওয়ার জন্য। ওকে, তারপর 3রা অক্টোবর খুব সম্ভবত এই বছর, চলতি বছর 3রা অক্টোবর সেকেন্ড মিটিং হয়, প্রায় 1 বছর পর। এবার সেকেন্ড মিটিং এ কি কি রেজলিউশন নেওয়া হয়েছে বা কি কি আলোচনা হয়েছে, এবং সেখানে মানে গুরুত্বপূর্ণ কোন বিষয়গুলো উঠে এসেছে? সেখানে 3টে এজেন্ডা। নেসেসিটি অফ ডাটা কালেকশন। ডাটা কিসের ডাটা? ডাটা কালেকশন বলতে স্টুডেন্ট। ওকে, স্টুডেন্টস ডেটা। আচ্ছা আচ্ছা, স্টুডেন্টস ডেটা, টিচার। আচ্ছা, তারপরে 2 নাম্বার হচ্ছে কম্পাইলেশন অফ কবরু ল্যাঙ্গুয়েজ টিচার্স। 3 নাম্বার হচ্ছে টেক্সট বুক ডেভেলপমেন্ট। এই 3টেই। ওকে, নেসেসিটি অফ ডেটা কালেকশন স্টুডেন্টসদের এখন সেটা কিভাবে নিচ্ছেন? মানে এটা এখন আমরা যদি ধরুন যারা রিয়াং কমিউনিটির ছাত্রছাত্রীরা আছে তাদের যদি আমরা ডেটা নিই, তাহলে কি যথেষ্ট, নাকি তার বাইরে আর কোনো ডেটার কোনো প্রয়োজন হচ্ছে? বাইরে তো আপাতত কোনো প্রয়োজন নেই, কারণ যেখানে মেজরিটি রিয়াং স্টুডেন্ট থাকবে, একটা ক্লাসে 10 জন করে, সেখানেই আমরা চালু করতে পারি কবরু। আচ্ছা, কবরু। তারপরে মানে চালু কিভাবে করবেন সেখানে? মানে এটা কি আলাদা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে? কারণ এখন এনইপি 2020-তে বলা হচ্ছে মাদার টাং এর উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে এবং থার্ড ল্যাঙ্গুয়েজের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। সেই জায়গায় আপনি মানে 10 জন স্টুডেন্ট হলেই 10 জন স্টুডেন্ট, মানে আমি বলছি একটা ক্লাসে, যেমন ক্লাস 1-এ 10 জন, ক্লাস 2-তে 10 জন, এরকম একটা স্কুলে। আচ্ছা, মিনিমাম যদি হয় তাহলে কবরু, সেখানে কবরু চালু করতে পারে। ওকে, সেটা কি এখন কি হচ্ছে, কি এখন কি আছে যেখানে 10 জন আছে? অনেক স্টুডেন্ট নেই, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম আছে, কিন্তু স্টুডেন্ট আছে অথচ টিচার নেই। আচ্ছা, এটা আরেকটা সমস্যা। ওকে, টিচার নেই। তাহলে আপনারা সেই ডেটা কালেকশন শুরু করে দিয়েছেন নাকি? মানে করে দিয়েছেন, অলরেডি অলমোস্ট কমপ্লিট। ওকে, কোন ধরনের ডেটা আপনাদের কাছে এই মুহূর্তে আছে? মানে কতজন স্টুডেন্ট আছে রিয়াং কমিউনিটির বা কিছু, সেটা আপনারা ডিসক্লোজ করবেন না? ওকে, ফাইন। আচ্ছা, কম্পিলেশন অফ কবরু ল্যাঙ্গুয়েজ টিচার্স কতজন আছে সেটা কি? সেটাও কালেক্ট হয়ে গেছে। টিচার্স কতজন আছে? ঠিক, টিচার্স একটু কম আছে। যতটা স্কুল কতজন প্রয়োজন এবং কতজন আছে বলুন? প্রয়োজন মোর দেন 800 স্কুল, ওকে, ব্রু অধ্যুষিত তথা রিয়াং অধ্যুষিত স্কুল আছে ওকে আমাদের ত্রিপুরা রাজ্যে। এবং আমাদের টিচার্সের সংখ্যা বিশেষ করে এলিমেন্টারি এডুকেশনে 1 to 5 এর মধ্যে, সেখানে টিচার্স কম আছে অনেক তার তুলনায়। ওকে, কতজন আছে মানে যারা কবরু ভাষা পড়াতে পারবেন? মোর দেন 250 প্লাস টিচার্স আছে এলিমেন্টারি। ওকে, হায়ার সেকেন্ডারিতে কন্ট্রাক্ট, এমএ, রেগুলার, এরকম সহ আর কি। ওকে, মানে এখানেও কি আউটসোর্সিং আছে? আউটসোর্সিং বলতে সরকারিভাবে যেটা সমগ্র শিক্ষা বা ওইরকম সর্বশিক্ষা আছে না, সর্বশিক্ষা। ওকে ওকে, আর এইখানে এলিমেন্টারি বা হায়ার সেকেন্ডারিতে, সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারিতে কেমন
টিচার? সেকেন্ডারি ওইটা আমরা ডাটা কালেক্ট করি না। আচ্ছা আপনার শুধু আমাদের যতটুকু দরকার আপনার এই এখানে এই মিটিং এ কি শুধু তাহলে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত মানে প্রাইমারি সেকশনটাই আপনারা ডেটা কালেকশন করছেন, এলিমেন্টারি কালেকশন করছেন? ওকে ফাইন। দেন টেক্সট বুক ডেভেলপমেন্ট। এখন টেক্সট বুক ডেভেলপমেন্ট বলতে যদি আমরা বুঝি পাঠ্য বই, এখন পাঠ্য বই কি আছে কি কাউব্রু ভাষার? না, পাঠ্য বইটা আছে বলতে আমাদের থার্ড মিটিং এর সময় অলরেডি আমাদের বলা হয়েছিল যেটা আগে অনেক ভাষাতে যেমন গারো ভাষা, মগ ভাষা বা বিভিন্ন ভাষাতে তারা কি করতো যে কোন একটা ভাষাকে ট্রান্সলেট করা হতো। আচ্ছা, কিন্তু আমাদের বলা হয়েছে ট্রান্সলেট কোনো দরকার নেই। নতুন শিক্ষা পলিসিতে, নীতিতে, নতুন শিক্ষা নীতিতে, নিউ এডুকেশন পলিসিতে নিজস্ব করে নিতে হবে। আচ্ছা, বা গদ্য হোক, পদ্য হোক বা অন্য কিছু হোক। ওকে। আর সঙ্গে নিউ এডুকেশন পলিসি মানতে হবে, গাইডলাইনটা মানতে হবে। তো গাইডলাইনটা আমরা পেয়ে যাবো এই কয়টার মধ্যে, তো ওইভাবে আমরা তৈরি করবো। ওকে, মানে তাহলে টেক্সট বুক আপাতত নেই, এখন নেই। এখন তাহলে অন্যান্য বই আছে আমাদের কাছে, প্রসেস চলছে। না, এখানে কনফিউশন একটা, মানে ধরুন এই যে নেসেসিটি অফ ডেটা কালেকশন, স্টুডেন্টদের ডেটা, মানে কতজন স্টুডেন্ট আছে যারা কব্রু ভাষা হয়তো বাড়িতে বলছে বা নিজের কমিউনিটি, নিজের পাড়াতে গিয়ে কব্রু ভাষা বলছে, কিন্তু স্কুলে সে হয়তো অন্য ভাষায় পড়াশোনা করছে, মিডিয়ামটা অন্য ভাষায়, ইভেন কি তার ল্যাঙ্গুয়েজও নেই, কব্রু ভাষার ল্যাঙ্গুয়েজও কোনো সাবজেক্ট নেই। ফাইন। এবার কব্রু ভাষার টিচার এমন আছে যেটা বলছেন শর্টেজ আছে, আপনারা বললেন প্রায় 250 জনের উপর আছে, কিন্তু 800 স্কুল রয়েছে যেখানে ব্রু অধ্যুষিত স্কুলগুলো, তাহলে সেখানে টিচার। এবার হচ্ছে টেক্সট বুক আপনাদের নেই, কেন? যেহেতু সাবজেক্টই নেই তাহলে টেক্সট বুকের প্রয়োজন নেই। এখন সেগুলো কি নতুন করে এখন রেডি করতে হবে? তো সেটা কি অলরেডি কাজ চলছে? সেটা কি মানে আপনারা যারা লেখক সাহিত্যিকরা যারা আছেন ওনারা আপনারা অলরেডি লেখা শুরু করেছেন? ওকে, যেটা বলছিলেন যে এনইপিতে নিজস্ব ভাষার আমি অন্য কোনো ভাষা থেকে ট্রান্সলেট করে নিয়ে নিলাম, সেটা হবে না, নিজস্ব ভাষার তৈরি করতে হবে, সেগুলো আপনারা তৈরি করছেন। ওকে ফাইন। এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে টেক্সট বুকটা যেগুলো ডেভেলপ করছেন সেগুলো রোমান হরফে আপনারা করছেন? আমাদের ম্যাক্সিমাম সাহিত্যিক বা লেখকরা, কবিরা ম্যাক্সিমাম রোমান স্ক্রিপ্টই পারদর্শী। বাংলা বা অন্য কোনো ভাষায় বা লিখছে কিনা? না, এমন তো দেখছি, মানে দেবনাগরী বা বাংলাতে লিখছে কিনা? সবাই রোমান হরফে লিখছে। ওকে, তাহলে কব্রু ভাষা যদি ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি মানে মাইনরিটি ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি স্বীকৃতি পায়, এবং তাহলে কি সেখানে বিভিন্ন স্কুলে এই যে সাবজেক্ট ওয়াইজ স্বীকৃতি পেলে সেটা সাবজেক্ট হিসেবে সেখানে পড়ানোটা কি সুবিধা হবে? মানে আমরা মনে করি। আচ্ছা, অনেক সুবিধা হবে আমরা মনে করি। এখানে এই মাইনরিটি ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা করলে মানে ভাষাটা শুধু সংরক্ষণের বাইরে কি আর কোন ধরনের ভাষাটা সুবিধা পায়, লাভ পায়? কি কি লাভ পায়? সংরক্ষণের বাইরে তো অনেক কিছু আছে। হ্যাঁ, কি পায় মানে সেটাই, মানে কি পাবে? কারণ মণিপুরি আমাদের রাজ্যে মণিপুরি যেভাবে ডেভেলপ হয়ে এখন বিভিন্নভাবে চলছে ওইভাবে আমাদেরও হবে না। কারণ ধরুন আপনাদের সাহিত্য চর্চা আপনারা কব্রু ভাষায় করছেন, রোমান হরফে কব্রু ভাষা আপনারা সাহিত্য চর্চা করছেন। যারা কব্রু ভাষা পড়তে পারে, মুখে বলতে পারে, ওরা তো বলছে, যারা পড়তে পারে ওরা আপনাদের সাহিত্য পড়ছে। এখন যদি স্কুলে শুরু হয়, পাঠ্য বই শুরু হয়, সেটা তার জন্য কি সরকারি মাইনরিটির স্বীকৃতি প্রয়োজন স্কুলে করতে গেলে, নাকি স্কুলে এভাবেই শুরু করা যায়? ইচ্ছে করলে সরকারি ভাবে করতে? স্বীকৃতি তো দরকার, স্বীকৃতি পেলে তারপর শুরু করতে হবে। তাহলে এটা একটা পয়েন্ট, ভাষার ক্ষেত্রেই হয়, শুধু আমাদের ভাষাতে একদম। তাহলে এটা একটা পয়েন্ট, আমি সেটাই বলছি। তাহলে এটা একটা পয়েন্ট যে স্কুলে আপনাদের এই পাঠ্য বই চালু করতে পারবেন আপনারা। এছাড়া আর কি কি ভাবে লাভবান হবে আপনাদের কমিউনিটি যদি ভাষা স্বীকৃতি পায়, সংখ্যালঘু স্বীকৃতি পায়? সবই তো এখন নৈসর্গিক বিলাসিতার, সৌন্দর্যের বিলাসিতা ব্যক্ত করতে কি লাগে ভাষা? তো আমাদের তো সেই নৈসর্গিক সৌন্দর্যের বিলাসিতা, উপন্যাস, গল্প ইত্যাদি একটা জনগোষ্ঠীর দরকার না? তাহলে কি দিয়ে, নিজস্ব ভাষা দিয়ে যদি হয় তো অনেক সুবিধা হবে। আচ্ছা, ওকে। আমরা কব্রু ভাষার বিভিন্ন মিউজিক অ্যালবামও দেখি, আমাদের মিউজিক অ্যালবাম দেখি আছে,
মানে সাহিত্যের পাশাপাশি সংস্কৃতি চর্চায় ব্রু ভাষার কিন্তু একটা বিরাট ভূমিকা রয়েছে, আমরা দেখি সেটা। কিন্তু তারপরও এতদিন কেন লাগলো এই ভাষাটা, বা লাগলো বলতে এখনো হয়নি স্বীকৃতি, এতদিন লাগছে কেন এই ভাষাটাকে স্বীকৃতি, মাইনরিটি স্বীকৃতি দেওয়ার? দেখুন, অ্যাকচুয়ালি এই ঘূর্ণায়মান সংসারে জীবন চালিকার জন্য এই ব্রু জনগোষ্ঠী এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় সব সময়। ওরা সরলতা এবং সত্য এটাকে নিয়ে তাদের আদি পেশাদার জীবন, তো এটাতেই ওরা সন্তুষ্ট। কাজেই বাইরের যে সভ্যতার আলো, শিক্ষার আলো, সেটার ছোঁয়া তারা পায়নি, দরকারও মানে ফিল করতে পারেনি। এই জন্যই এই অবস্থা আমি মনে করি। ওকে, এখন এটাও একটা প্রশ্ন যে বিশেষভাবে দুর্বল উপজাতীয় গোষ্ঠী রিয়াং কেন আমাদের রাজ্যে? একমাত্র উপজাতীয় গোষ্ঠী, এতগুলো ট্রাইব তো আমাদের রাজ্যে রয়েছে, তাহলে রিয়াংই কেন উপজাতীয় এই গোষ্ঠীটা, যেটাকে বিশেষভাবে দুর্বল বলে চিহ্নিত করা হয়েছে? খুব সম্ভবত দেশের 75টি এরকম ট্রাইব রয়েছে গোটা দেশে, তার মধ্যে রিয়াং আমাদের রাজ্যে একমাত্র। আদিম জাতি হইলে যে সবাই যে খুব দুর্বল জাতি হয়ে যায় সেটা তো মানা যায় না। প্রকৃতভাবে সেটাকে উপস্থাপন করতে হয়। আমরা ঠিক আছে দুর্গম পাহাড়ে আছি, বিভিন্ন জায়গা থেকে সবাই কি দুর্গম পাহাড়ে আছে? আমি তো মনে করি না। আগরতলাতে বহুজন আছে, কোটিপতি অনেকজন আছে, এমনও তো আছে না। তো সার্বিকভাবে হয় না সেগুলা, আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি। হয়তো সরকারি রিপোর্ট বা অন্যান্য রিপোর্ট যেটা আলাদা হতে পারে। আরেকটা কথা যেটা আমরা প্রায়শই আমাদের বলা হয় যে রিয়াংরা খুবই দুর্বল, রিয়াংরা দুর্গম পাহাড়ে থাকে, রিয়াংরা ওই রকম। সার্বিকভাবে আমি মানি না সেটা। ওকে, দর্শক বন্ধুরা, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়, এই যে রিয়াংদের বা ব্রুদের যে ভাষা কাউব্রু ভাষাকে কি সংখ্যালঘু ভাষার স্বীকৃতি দেওয়া উচিত কিনা, আপনি কি মনে করেন? তা অবশ্যই আবারও বলছি যে আপনারা কিন্তু কমেন্ট করে ইউটিউব বা ফেসবুকে আমাদের যেখানে আপনি অনুষ্ঠান পরে দেখবেন, বা এখনো যদি কেউ লাইভ দেখে থাকেন সেখানে, তাহলে কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আর টিভিতে যারা দেখছেন আপনারা অবশ্যই ইউটিউব নিউজ ভ্যানগার্ডের পেজে গিয়ে বা ফেসবুকে নিউজ ভ্যানগার্ডের পেজে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন, কারণ খুব ইম্পর্টেন্ট বিষয়, খুব জরুরি বিষয় এটা, যে রিয়াং যে উপজাতীয় গোষ্ঠী রয়েছে আমাদের রাজ্যে, তাদের যে ভাষা কাউব্রু ভাষা, সেই ভাষাকে সংখ্যালঘু ভাষার স্বীকৃতি দেবার, সরকারি স্বীকৃতি দেবার দাবি কিন্তু ওনারা অনেকদিন ধরেই করছেন, এবং সেই দাবি কি মানা উচিত এবং কেন মানা হচ্ছে না, সবকিছুই আপনারা অবশ্যই জানাতে পারেন, আপনাদের মতামত আমাদের জানাতে পারেন। অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে প্রায়, বৈত্রবাবু, সঞ্জিত বাবু, আপনি বলছিলেন পাহাড়ের দুর্গম পাহাড়ে রিয়াংরা শুধু কি দুর্গম পাহাড়ে থাকে? অবশ্যই নয়, রিয়াংরা সমতলও থাকে, সব জায়গায় রাজ্যের রয়েছে, যদিও বা বিশেষ কিছু বেল্ট আমাদের বলা হয় যে দক্ষিণ ত্রিপুরা, গোমতী, খোয়াই, ধলাই কিংবা উত্তর বা ঊনকোটির কিছু বেল্টে রিয়াংরা বেশি বসবাস করেন। এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্যের যারা রিয়াংরা রয়েছেন, প্রত্যন্ত এলাকার রিয়াংরা বিশেষ করে, তারা কেমন আছেন আপনাদের নজরে? তাদেরকে আপনারা কি দেখেন, কেমন আছেন, এবং তাদের এই মুহূর্তে এমন কোন সমস্যা আছে কিনা যেগুলোকে অ্যাড্রেস করা, খুব দ্রুত অ্যাড্রেস করা প্রয়োজন বলে আপনার মনে হয়? এক এক করে সঞ্জিত বাবু আপনি। আছে, আমাদের প্রত্যন্ত এলাকাতে হওয়াতে আমাদের রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জলের সমস্যা, এটা হয় আমাদের। ওকে, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জলের সমস্যা, এগুলো সার্বিক সমস্যা, সবার হচ্ছে, কিন্তু আমাদের একটু বেশি, কারণ দুর্গম এরিয়া, বিভিন্ন চলাফেরাতে অসুবিধা হয়। রিয়াংদের আর্থসামাজিক, বর্ষাকালে সমস্যা হয় বেশি। রিয়াংদের আর্থসামাজিক অবস্থা এই মুহূর্তে, রাজ্যের রিয়াংদের আর্থসামাজিক অবস্থা কেমন রয়েছে? আমি মনে করি আগে থেকে বহু উন্নতি হয়েছে। ওকে, বিশেষ করে আমাদের প্রত্যন্ত এলাকা হলেও রাবার চাষে রিয়াংরা এগিয়ে আছে। রাবার চাষে এগিয়ে আছে। ওকে, পবিত্রবাবু আপনার কি মনে হয়?
আগের চাইতে তো হুম, মোটামুটি ভালো রিয়াংরা, হুম, কিছুটা উন্নত হয়েছে। হুম, কিন্তু আমার ব্যক্তিগত মতে হুম, যেমন রাস্তাঘাট, জল সরবরাহ ইত্যাদি তো আছেই, হুম, তাছাড়া বাসস্থানের জায়গাই নেই। আচ্ছা, অ্যাকচুয়ালি এগুলি তো মানে রাজনৈতিক ভাষ্য হয়ে যায়। না এখন এই প্রধানমন্ত্রী জনমন যে প্রকল্প, সেই প্রকল্পে রিয়াংদের বাসস্থানের ব্যবস্থা হ্যাঁ, সেটা তো বলা অনেক হয়েছে। ভালো হয়েছে। বাসস্থান বলতে জায়গা এখন আচ্ছা। ম্যাক্সিমাম সব সরকারি জমি, হুম, যেটাকে খাস বলা হয়, হুম, ফরেস্ট ল্যান্ড হুম। ইত্যাদিতে। আচ্ছা, তো যে কোনো যেমন রাবার গার্ডেন সব ফরেস্ট ল্যান্ড বা স্টেট গভর্নমেন্টের ইয়েতে। হুম, তো এগুলি তো ইচ্ছা করলে গভর্নমেন্ট নিয়ে যেতে পারে। তো এগুলি এই সমস্যাগুলি সমাধান করা না উচিত। ব্রুদের তো এই যে শুধু যারা মিজোরাম ব্রু থেকে না। এসেছিলেন তাদের পুনর্বাসন দেওয়া হয়েছিল, তাহলে বাকি কি এখনো অনেকেই আপনি বলছেন যে না না, পুনর্বাসন হুম, ব্রুরা পুনর্বাসন পেয়েছে, কিন্তু যারা আগে থেকে এখানে হুম, ছিল তাদেরও সেই একই অবস্থা ম্যাক্সিমাম। আচ্ছা, এটা সাংঘাতিক ব্যাপার। বাসস্থানের অভাব। ওকে, আর আর তো বাসস্থান যদি থাকে, শিক্ষা দীক্ষা যদি হয়, হুম, তাহলে নিজেরাও ইয়ে করতে পারবে। তারপরে ব্যাকআপ লাগবে হুম, গভর্নমেন্টের তরফ থেকে। হুম, মানে পার্টিকুলারলি তাদেরকে সব দিক দিয়ে ইয়ে করতে হবে, হুম। টেকনিক্যাল লাইনেও শিক্ষা দিতে হবে, ট্রেনিং দিতে হবে, এইসব করে তাদেরকে ইয়ে করতে হবে। বিজনেস লাইনে ওদের নেই। হুম, তো বিজনেস লাইন যেখানে নেই, সেখানে লেখাপড়া শিখেও চাকরি যেহেতু পাওয়া যায় না, হুম, আশাও করা উচিত নয়। কি করে খাবে? দিন দিন জুম কাল্টিভেশন তো শেষ হয়ে গেছে। হুম, সেই জন্যই ওইসব দিক দিয়ে বিচার বিবেচনা করে হুম, সরকারিভাবে যদি সাহায্য দেওয়া হয়, হুম। তাহলে হয়তো পরিবর্তন আসবে। বিভিন্ন যে সরকারি যে প্রকল্প, বিশেষ করে নৃগোষ্ঠীদের জন্য কমন যে প্রকল্পগুলো, এক তো হচ্ছে যে গোটা রাজ্যবাসীর জন্যই, যারা হয়তো বিপিএল রয়েছে বা যারা প্রত্যন্ত এলাকার রয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন অংশের মানুষের জন্য বা নৃগোষ্ঠী অংশের মানুষের জন্য, ট্রাইবালসদের জন্য গভর্নমেন্টের বহু স্কিম রয়েছে। সেই স্কিমগুলো রিয়াং কমিউনিটি যারা রয়েছে তারা সেই স্কিমগুলো অ্যাভেল করতে পারছে কিনা, তাদের কাছে সেই স্কিমগুলো পৌঁছচ্ছে কি? সব সব আমরা তো অ্যাকচুয়ালি আমাদের এই সংস্থা যেটা, আমরা তো ভাষা নিয়ে বেশি চর্চা করতাম। হুম, তো ওই সবগুলাতে আমরা, ঠিক আছে আমাদের কিছু খবর আছে আমাদের কাছে, কিন্তু সবগুলা খবর আমাদের কাছে নেই। আচ্ছা, হয়তো স্কিম আছে, হুম, হয়তো স্কিম থাকলেও অনেকে হয়তো ঠিকভাবে পাচ্ছেন না, বলতে ওরা গিয়ে খোঁজ খবর নিতে পারছে না, এরকম হইতে পারে। ওকে, পবিত্রবাবু। কারণ আমরা প্রত্যন্ত অঞ্চলে কিছু আছে। সেটাই, গভর্নমেন্টের ইনিশিয়েটিভ খুব ভালো। হুম, যেরকম গভর্নমেন্ট সাহায্য করছে সেটা প্রশংসনীয়, হুম, কিন্তু জায়গাতে ঠিক মতো পৌঁছছে না, তো ইমপ্লিমেন্ট হচ্ছে না। এটা একটু মুশকিল। দুর্গম অঞ্চলে কোনো ইয়েই নেই। তদারকি দরকার আছে, তদারকি দরকার আছে, মনিটরিং এর প্রয়োজন রয়েছে, প্রয়োজন যে রয়েছে। কাজটা হচ্ছে কিনা, আমি যে পাঠাচ্ছি যে হুম, সেই জিনিসগুলা প্রকৃতপক্ষে হচ্ছে কিনা, কতটুকু হচ্ছে, যদি হয়ে থাকে। ওকে, গভর্নমেন্ট পাঠাচ্ছে আপনারা বলছেন, কিন্তু সেই জায়গায় গিয়ে সেটা যাদের আমরা- জন্য পাঠানো হচ্ছে তাদের কাছে গিয়ে পৌঁছচ্ছে না, এটা হওয়া প্রয়োজন। তাদের উন্নয়ন হচ্ছে না। ওকে, অনুষ্ঠানের সময় প্রায় ফুরিয়ে এসছে। আপনি যেহেতু বলছেন লিটারেচার নিয়ে কাজ করেন, আপনারা ভাষা নিয়ে কাজ করছেন, শিক্ষার আঙ্গিনায় যারা এই মুহূর্তে রয়েছে, রিয়াং কমিউনিটি, শিক্ষা দীক্ষা কেমনটা এগিয়ে আসছে, তারা শিক্ষার প্রতি তাদের ঝোঁক কেমন? কিছুক্ষণ আগে পবিত্রবাবু বলছিলেন যে চাকরি নেই বা শিক্ষা করেও বা কি হবে, কিন্তু তারপরেও যে তারপরও করছে, তারপরেও আমাদের ছেলে মেয়েরা যারা কিছু মানে পড়াশোনা করে, কিছু কাজ করে, যারা কিছু রোজগার করছে, তাদের ছেলে মেয়েকে যারা বিভিন্নভাবে পড়াশোনা করাচ্ছে, মিশনেও করাচ্ছেন, আগের থেকে বা যারা ভালো। সরকারি স্কুল আছে সরকারি স্কুলেও করাচ্ছেন। ওকে, আছে। আমরা ভাষা নিয়ে আজ কথা বলছিলাম। ভাষার পাশাপাশি আপনাদের আরো একটা দাবি ছিল হজাগিরির দিন সরকারি ছুটির। সেটা হজাগিরির নৃত্য তো অবশ্যই গোটা পৃথিবীতে বিখ্যাত, এবং ত্রিপুরাকে যখনই রিপ্রেজেন্ট করা হয়, সেই যে রিসা যদি একদিকে রিপ্রেজেন্ট করে, মাতাবাড়ির প্যারা যদি একদিকে ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করে, তো হজাগিরি অবশ্যই
একটা প্রধান ভূমিকা নেয়। না না, সেই জিনিসটাই তো আমরা এটা তো দাবি করতে হয় না, এটা তো সরকার ভেবে দেওয়া উচিত, বহু আগে থেকে দেওয়া উচিত। রাজ্য সরকার বহু আগে থেকে দেওয়া উচিত, পপুলার যেহেতু আজও কোনো অনুষ্ঠান হলে এটা তো, ত্রিপুরা থেকে কোন হদাইগিরি দল গেলে সেখানে হজাগিরি নৃত্য পরিবেশন করে। হজাগিরি বলতে আমরা নিজস্ব মুখে আমরা হদাইগিরি বলতাম, যেটা আচ্ছা, একটু হদাইগিরি। চেঞ্জ হয়ে হজাগিরি হয়েছে। হদাইগিরি সেটা তো অরিজিনাল। সেটা তো আচ্ছা। সবারই জানা যে সারা বিশ্বে এই আমাদের রাজ্য সরকার প্রতিনিধিত্ব পাঠাচ্ছেন বা বিভিন্নভাবে ইয়ে হচ্ছে, তো সেটা তো আমাদের দাবি হওয়া উচিত না, দাবি না করে দেওয়া উচিত এগুলা। তারপর আমরা দাবি করছি বলতে আমাদের এই এখন আমরা দাবি করছি, আগে হয়তো দাবি করা হয় নাই, বিভিন্ন কারণে হয় নাই, কিন্তু এখন দাবি করা হচ্ছে এবং সরকারও আমাদের প্রতি সহানুভূতি আছে বলে আমরা করছি। ওকে, সরকার বলছে কাব্রু ভাষার বিকাশ করতে এবং বিলুপ্তি রোধ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ভাষার সাথে আমরা সংস্কৃতি দরকার, সংস্কৃতি না থাকলে ভাষার কি মূল্য থাকবে? ঠিক, কিন্তু তারপরে সমস্যাটা কোথায় হচ্ছে, কেন স্বীকৃতি পাচ্ছে না কাব্রু ভাষা, সেটা অবশ্যই জানার বিষয় রয়েছে। অচিরেই পাওয়া যাবে। ওকে, আপনার আশাবাদী অচিরেই পাওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ, আজকের অনুষ্ঠানের সময় ফুরিয়েছে। আপনাকেও ধন্যবাদ। সঞ্জিত বাবু আপনাকে ধন্যবাদ, পবিত্র বাবু আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস টুডে। দর্শক বন্ধুরা, আমরা আজ অবশ্যই কথা বলছিলাম কাব্রু ভাষা নিয়ে, এবং কাব্রু ভাষার যে রাজ্যের যে একটি মাইনরিটি ভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ার যে দাবি তা নিয়ে। সম্প্রতি বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যে বাংলা ভাষার পাশাপাশি ককবরক ভাষাও সরকারি ভাষা হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। এছাড়াও সংখ্যালঘু ভাষার মধ্যে রয়েছে মণিপুরি, কুকি, মিজো, গারো, হালাম, চাকমা এবং মগ ভাষা। তবে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম উপজাতি সম্প্রদায় এবং একমাত্র বিশেষভাবে দুর্বল উপজাতীয় গোষ্ঠী রিয়াংদের ভাষা কাব্রুকে কবে সংখ্যালঘু ভাষার স্বীকৃতি দেওয়া হয় সেই দিকে তাকিয়ে আছে অনেকেই। এ বিষয়ে আগামী দিনে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেদিকে অবশ্যই নজর রাখবো আমরা। তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।